আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার মূল পয়েন্ট সেটি হচ্ছে এটি একটি বই। বইটার নাম হচ্ছে আপনার সাফল্যর বিজ্ঞান। আলহামদুলিল্লাহ বইটি পড়া কমপ্লিট করলাম। বইটি লিখেছেন হচ্ছে আপনার সজল রোশন। তো এটা হচ্ছে আপনার পেশা পেশা জীবনের পেশা জীবনের সাফল্যর অবাধ্য মূলনীতি। পেশা জীবনের সাফল্যর অবাধ্য মূলনীতি। এই বইটার মেন পয়েন্ট হচ্ছে যে যে সেক্টরে কাজ করুক না কেন, লাইফে সফলতার জন্যে আপনাকে অ্যাকচুয়াল কি প্যারামিটার মেনটেন করতে হবে, আপনাকে অ্যাকচুয়াল কোন প্রসেসের মধ্যে যাইতে হবে, এই মূল এবং মেন পয়েন্টগুলো নিয়েই উনি বইটা লিখেছেন। আমি আলহামদুলিল্লাহ বইটা শেষ করেছি। তো বইটার যে মূল বিষয়, মূল পয়েন্ট, মূল সারাংশ নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে এই বইয়ের যে মেন পয়েন্টগুলো হয়তো আমার ভিডিও দেখার মাধ্যমে আপনিও শিখতে পারবেন, এবং এই শিকার পরে আপনার বাস্তব জীবনে এবং আপনার কর্মক্ষেত্রে এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, অবভিয়াসলি আপনি কি করতে পারবেন, আপনার প্রফেশনে সাকসেস হইতে পারবেন। দেখেন এই বইটার প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথমে যে মেন পয়েন্ট যেটা লেখক বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছিল আপনার অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাব। এই পৃথিবীতে একটা মানুষ যদি তার লাইফে সাকসেস হইতে চায়, অবভিয়াসলি সবার আগে সে তার মনোভাব পরিবর্তন করতে হবে। তাহলে মনোভাবটা কি? মনোভাবটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউডের বাংলায় হচ্ছে মনোভাব। এখন মনোভাব তো মানুষের ভিন্ন রকম, তাই মনোভাব পরিবর্তন করলেই সফলতা আসে, এটা কি মানুষকে বললেই মানুষ বিশ্বাস করবে? নো, দিস ইজ সায়েন্স অ্যান্ড বিজ্ঞান। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে মানুষ তার মনোভাব পরিবর্তন করে তার জীবন পরিবর্তন করতে পারে। দিস ইজ ট্রু। তাহলে আমার আপনাকে সাকসেস হইতে গেলে লেখক যেটা বোঝাতে চেয়েছে, অবভিয়াসলি আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে। মনোভাব পরিবর্তন হচ্ছে সফলতার সবচেয়ে মূল নীতি এবং সফলতার ক্ষেত্রে প্রধান সাবজেক্ট, বিষয়। তাহলে মনোভাবটা কি? দেখেন মনোভাবের অনেক ক্যাটাগরি আছে। যেমন আমরা জানি আমাদের ব্রেনের ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসাস মাইন্ড। কনসাস মাইন্ডটা হচ্ছে একটা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা কি? অর্থাৎ কনসাস মাইন্ডকে আপনি যা ইনপুট দিবেন সে সেইটাই আউটপুট দেবে। আর সাবকনসাস মাইন্ড কি? অর্থাৎ সে নিজে নিজেই অটোমেটিকলি সে নেগেটিভ পজিটিভ চেনে না, সে নেগেটিভটাকে কি করে, বেশি কনজিউম করে, মানে আঁকড়ে ধরে। মানুষ বলে না যে প্রত্যেকটা মানুষের ব্রেনে দুইটা ম্যানেজার থাকে, একটা নেগেটিভ ম্যানেজার এবং একটা পজিটিভ ম্যানেজার। দেখেন মনোভাব হচ্ছে এমন, অর্থাৎ আপনি যদি কোনো কাজ শুরু করেন এবং শুরু করার পরে যদি কোনোভাবেই আপনার মনে একটা ডাউট তৈরি হয় যে এই কাজটা আমাকে দিয়ে সম্ভব না, বাট এই কাজটা মেবি আমি করতে পারবো না, তখন এই যে আপনার ব্রেনের যে নেগেটিভ ম্যানেজার, সে মিনিমাম 101টা আপনি কাজটা কেন করতে পারবেন না, এই না করার এবং এই কাজটা আপনি সফল না হবার জন্য 101টা তথ্য এবং কারণ আপনাকে সাপ্লাই দেবে আপনার নেগেটিভ ম্যানেজার, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। আর আপনি যদি কোনো কাজ পরিকল্পনা করেন এবং সেই কাজটা আপনার কমপ্লিট করার জন্যে যদি আপনি বদ্ধপরিকর থাকেন, নিজের কাছে নিজে অঙ্গীকারবদ্ধ থাকেন এবং আপনি ক্লিয়ার একটা গোল সেট করেন, টাইমলাইন সেট করেন এবং ফোকাস ফিক্সড করেন,
টু বি অনেস্ট, তাহলে এই যে আপনার যে ব্রেনের পজিটিভ ম্যানেজার, অর্থাৎ ম্যানেজার দুই প্রকার, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই পজিটিভ ম্যানেজার আপনাকে 101টা তথ্য সাপ্লাই দেবে যে এই কাজটা আপনি কেন কিভাবে সম্পূর্ণ করতে পারবেন, এবং সে আপনাকে দেখাবে পুরা ওয়ার্ল্ডে 800 কোটি থেকে 900 কোটি মানুষ, এই 900 কোটি মানুষের মধ্যে একমাত্র পারফেক্ট ব্যক্তি হচ্ছে আপনি, যে আপনার দ্বারা এই কাজটা কি হবে, সম্পূর্ণ হবে। দিস ইজ দ্য পাওয়ার, দিস ইজ দ্য মনোভাব, দিস ইজ দ্য পজিটিভ থিঙ্কিং। তার মানে কি, এটা হচ্ছে মনোভাব। মনোভাব হচ্ছে আপনি যে কোনো কাজ আপনি যখন করবেন, করার পরে আপনাকে কি করতে হবে, অবভিয়াসলি একটা প্ল্যান সেট করতে হবে, এবং পজিটিভলি যখন আপনি চিন্তা করবেন তখন আপনার ব্রেনের যে পজিটিভ ম্যানেজার সে আপনাকে 101টা তথ্য সাপ্লাই দেবে যে এই কাজটার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন আপনি। এই জন্যে মনোভাবের ক্ষেত্রে সবার আগে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে, ইটস ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে, দেখেন আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা সবাই তো সাপকে ভয় পাই, তাই না? কিন্তু সাপকে আমরা কেন ভয় পাই? কারণ এটা হচ্ছে আমাদের মনোভাব। ছোটবেলা থেকেই আমাদেরকে বোঝানো হয়েছে সাপ বিষধর, সাপের কামড়ে মানুষ মারা যায়, সাপ হচ্ছে ভয়ানক একটা প্রাণী। কিন্তু এই বাংলাদেশেই আপনি একটা সাপুড়ের বাড়িতে যান, দেখবেন ওই সাপুড়ের বাড়িতে যে ছোট ছোট বাচ্চা ছেলে পেলে ওরা কি করতেছে, সাপকে গলায় মাফলার বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ তাদের কাছে সাপ সম্পর্কে মনোভাবটাই ভিন্ন। দিস ইজ দ্য মনোভাব। এখন মনে করেন, আবার দেখেন যে মনোভাব জিনিসটা কি, তেলাপোকা। আজ পর্যন্ত শুনছেন যে তেলাপোকার কামড়ে কখনো কোনো মানুষ মারা গেছে? তেলাপোকার কারণে কেউ হসপিটালে ভর্তি হয়েছে? কিন্তু দেখেন এই যে তেলাপোকা দেখার পরে আমার আপনার পরিচিত, আমার আপনার সহধর্মিনী বলেন, আমার আপনার মা খালারা বলেন, বোন বলেন, তাদের যে গগন বিদারী চিৎকার, ভয়ানক যে চিৎকার, এটা আমরা কে না জানি? দিস ইজ দ্য মনোভাব। তার মানে কি, আপনি মনোভাব পরিবর্তন করে মানুষ জীবন পরিবর্তন করতে পারে। দিস ইজ 100% ট্রু। আমার আপনাকে মনোভাব তৈরি করতে হবে। মনোভাব কি তৈরি করতে হবে? যেমন আমি একটু পানি খেয়ে আসি, 2 সেকেন্ড। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো দেখেন মনোভাবটা হচ্ছে মেন। তাই মনোভাব আমাদেরকে কি করে, সফল হবার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। দাঁড়ান আমি একটু পানিটা খেয়ে আসি। আসলে ভিডিও বানানো এটা আমার প্রফেশনাল না। আমার মেন টার্গেট হচ্ছে, মানে আমার ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয় তাহলে এটাই আমার সফলতা। এর বাইরে আমার এখান থেকে টাকা ইনকাম করার স্পেসিফিক কোনো ইচ্ছা বা আগ্রহ নেই। কারণ আমি একটা জিনিস জানি যে মানুষকে কানেক্টেড করার, মানুষের সাথে মানুষকে কানেক্টেড করা এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করা সবচেয়ে মেন টুলস হচ্ছে আপনার এই অনলাইন। এখন আপনার এই মিডিয়াকে যারা ব্যবহার করতে পারে, দেখেন তাদের তাদের নেটওয়ার্কটা অনেক বেশি। আমরা জানি যে প্রেজেন্স কন্ডিশনে মানে কিছু স্কিল, এটা হচ্ছে খুব রিয়ার। মানে আপনি যদি আপনার লাইফে সফলতা চান তাহলে এই স্কিলগুলো অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, এই
অ্যাচিভ করতে হবে, যে স্কিলগুলো অবশ্যই আপনার নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান স্কিল হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। তো এখন কমিউনিকেশনটা মানুষ কিভাবে করবে, একটা নেটওয়ার্ক কিভাবে তৈরি করবে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। এটাই হচ্ছে আমার মেন প্রচেষ্টা, এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট। দেখেন, একটা মানুষ জীবনে চাইলে অনেক কিছু করতে পারে, এটার জন্যে তার স্পেসিফিক একটা গোল সেট করতে হবে এবং তার প্রপার তার একটা আপনার ফিউচার প্ল্যান সেট করতে হবে। এই ফিউচার প্ল্যান বাস্তবায়নের জন্যে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং ওই রোড ম্যাপ অনুযায়ী কোনোভাবেই যেন টাইম ওয়েস্টেজ না হয়, সেই পথ ধরেই তাকে কি হতে হবে, অগ্রসর হতে হবে। তাহলে একটা সময় পরে ওই মানুষটা কি অটোমেটিকলি সাকসেস হইতে পারবে। আমরা জানি যে আপনার আমেরিকার একটা ঘটনা, যে একটা মহিলা, তার বয়স ছিল 85 বছর। 85 বছরে একজন মহিলা আপনার 68 কিলোমিটার একটানা হেঁটে গেলে সে অসুস্থ হয়ে যাওয়ার কথা, বাট সে একটানা 68 কিলোমিটার হাঁটার পরে সে তার গন্তব্যস্থানে পৌঁছানোর পরে সাংবাদিকরা তাকে কোশ্চেন করছিলেন যে এটা কীভাবে সম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না। পরে সে বলছিল, আসলে আমি শুধু সামনের পাটাই ফেলেছি। দিস ইজ দ্য কনসেপ্ট, মানে আমি শুধু সামনের স্টেপটার উপরে ফোকাস করছি, ঠিক আছে, আমার কখনোই ফোকাস ছিল না 68 কিলোমিটার। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং আমরা আর একটা ঘটনা জানি, এটা হচ্ছে আপনার রজার ব্যারিস্টার, ডক্টর রজার ব্যারিস্টার। তা উনি আপনার এই 1948 সালের আগে মানুষ জানতো যে একটা মানুষ কখনোই 3 মিনিটের আগে 4 মাইল দৌড়ানো সম্ভব না। একটা মানুষ কখনোই না, সরি, এটা হলো 4 মিনিট, মানে একটা মানুষ কখনোই 4 মিনিটে 4 মাইল অতিক্রম করা সম্ভব না। তো এই চ্যালেঞ্জটা উনি প্রথমেই নিয়েছিল। উনি প্রথমে কিভাবে নিয়েছিল, যে উনি এই 4 মাইলকে 4টে ভাগে ভাগ করছে এবং ওই 4 মিনিটকে 4টে ভাগে ভাগ করছে। তো প্রথম উনি ওনার পরিকল্পনা অনুযায়ী উনি কী করলেন, আপনার এই প্রথম যে 1 মাইল, সেই 1 মাইলটা সে 1 মিনিটে অতিক্রম করার যে প্র্যাকটিস সে স্টার্ট করলেন। তো একটা সময় দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে 58-57 সেকেন্ডের মধ্যে সে 1 মাইল কী করে অতিক্রম করতে সক্ষম হন। তারপরে সে দ্বিতীয় স্টেপটা কি, অর্থাৎ 2 মিনিটে সে 2 মাইল অতিক্রম করবে। তো যে কাম সেই কথা, সে প্র্যাকটিস শুরু করলো, সে প্রচণ্ডভাবে প্র্যাকটিস করতে লাগলো। তাই প্র্যাকটিস করতে করতে সে একটা সময় দেখলো যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাই হোক, সে প্র্যাকটিস করতে করতে সে দেখলো যে 1 মিনিট 58 সেকেন্ডে সে আবার 2 মাইল অতিক্রম করতে সক্ষম হলো। এইভাবে সেম তৃতীয় ভাগ, অর্থাৎ 3 মিনিটে 3 মাইল। তো এইভাবে দেখা যাচ্ছে সে ফাইনালি লাস্ট স্টেপে, মানে 4 মাইল, অর্থাৎ সে 4 মাইল 4 মিনিটে অতিক্রম করবে। তো 4 মিনিটে সে যখন অতিক্রম করবে, তো ফাইনালি দেখা গেল যে 3 মিনিট 59 সেকেন্ডে সে 4 মাইল অতিক্রম করতে সাকসেস হলো, সফল হলো। তো ফাইনালি সে যখন সেই দৌড় কমপ্লিট করলো, টু বি অনেস্ট, তার এই আপনার প্রতিযোগিতা টিকে ছিল মাত্র 16 দিন। 16 দিনের মাথায় তারই স্টুডেন্ট সেম রেকর্ড করে, অর্থাৎ এই রেকর্ডটা ভঙ্গ করে। বিকজ অফ সে এই রেকর্ডটা ভঙ্গ করার আগে সবাই জানতো যে একজন মানুষের ক্ষেত্রে 4 মিনিটের আগে এই 4 মাইল দৌড়ানো সম্ভব না। যদি কেউ করে তাহলে সে মারা যাবে। দিস ইজ সাইন। তো দেখেন, একটা সফলতা, একটা কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আপনার আমার মনে হইতে পারে যেটা আমার আপনার দ্বারা
সম্ভব না, কিন্তু ওই কাজটা তো কেউ না কেউ সফল করছে। আমার আপনার মতো হাজার হাজার মানুষ পাওয়া যাবে যারা এই কাজটা সফল করে হয়ে অলরেডি সাকসেস, কিন্তু আমি আপনি এখনো শুরুই করতে পারিনি। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ মনোভাব। অর্থাৎ মনোভাব হচ্ছে এমন, আপনাকে যে কোনো কাজ আপনাকে আগে শুরু করতে হবে। আপনি যদি শুরু করেন, শুরু করার পরে সেই কাজটা সম্পূর্ণ করার অনেক ওয়ে, অনেক রাস্তা আপনার কাছে চলে আসবে। দেখেন, প্রেজেন্ট ওয়ার্ল্ডে, অর্থাৎ আমি আপনি যে রেসে আসি, এই রেসে টিকে থাকতে আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তার মধ্যে এক নাম্বার যে স্কিল সেটা আমি আলোচনা করব। এক নাম্বার স্কিলটা হচ্ছে আপনার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যারা এক্সেল ব্যবহার করি, এবি টুলস, তারপরে পাওয়ার পয়েন্ট, এই জায়গাগুলোতে আমাদের আনবিলিভেবল স্কিল হইতে হবে। মেল কমিউনিকেশন বলেন। 2 নাম্বার হচ্ছে আপনার কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং। দেখেন, কমিউনিকেশনের মেন মাধ্যম হচ্ছে অনলাইন। অর্থাৎ আমার আপনাকে কী হইতে হবে, কমিউনিকেশনে ইউজ নলেজ, ইউজ স্কিল বাড়াইতে হবে। কমিউনিকেশনটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে কমিউনিকেশন সাথে হচ্ছে প্রবলেম সলভিং। অর্থাৎ আমার আপনাকে মাল্টিপল প্রবলেম সলভার হইতে হবে। যেটা বললাম, প্রবলেম সলভ একটা মানুষ কখন করতে পারে, যখন তার স্কিলটা ঠিক থাকে। দ্যাট মিন স্কিলটা কোন জায়গা থেকে আসে, এক্সপিরিয়েন্স থাকে। একজন মানুষ কাজ করে, সমস্যা পড়ে, সমস্যার সমাধান করে, এইভাবেই তার আস্তে আস্তে স্কিলটা কি হয়, গ্যাদার হয়, স্কিলটা ডেভেলপমেন্ট হয়। তো যাই হোক, আপনার ওই জামানায় এই হার্ভার্ড ইউনিভার্সিটি যখন দেখলো যে না, আপনার তারা 250 লোকের উপরে একটা রিসার্চ করে। রিসার্চটা কী ছিল, যে 250 সফল মানুষ এবং 250 অসফল মানুষ। 250 সফল মানুষদের যে আপনার হ্যাবিট, অর্থাৎ ঘুম থেকে উঠে একবারে ঘুমানোর আগ পর্যন্ত একবারে পঙ্খানো প্রত্যেকটা হ্যাবিট নোট ডাউন করে, যারা অসফল তাদেরকেও কি করা হয়, সেই হ্যাবিটের মাধ্যমেই দিন রাত কমপ্লিট করতে বলা হয়। এইভাবে 2.5 মাস, 3 মাস, 4, 5, 6 মাস পরে দেখা গেল ওই যে 250 অসফল মানুষ, সেই হ্যাবিট মেনটেন করার কারণে, মনোভাব চেঞ্জ করার কারণে তারাও সাকসেস হচ্ছে, তারাও সফল হচ্ছে, তারাও সমাজে সম্মানিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এই যে আবিষ্কার হয়ে গেল একটা সবচেয়ে যুগান্তকারী আপনার এবং সবচেয়ে পাওয়ারফুল একটা টুলস। সেটা কি, মানুষ তার মনোভাব পরিবর্তন করে তার জীবন পরিবর্তন করতে পারে। বিলিভ মি, যদি আপনি একজন বাঙালিকে জিগান যে আমাদের প্রেজেন্ট কন্ডিশনে আমাদের সবচেয়ে বড় আবিষ্কার কি, যে কোনো বাঙালি একবারে স্বাচ্ছন্দ্যে সে বলবে যে আমরা পদ্মা সেতু করছি, আমাদের মেট্রো রেল আছে, আমাদের আপনার বঙ্গবন্ধুর টানেল আছে। কিন্তু টু বি অনেস্ট, আপনি যদি ইউরোপে আমেরিকায় যান, যদি কাউকে জিজ্ঞাসা যে আপনাদের সবচেয়ে বড় আবিষ্কার কি, তারা এক বাক্যে বলবে আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে মানুষ তার মনোভাব পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি কল্পনাই করতে পারবো না যে একটা মানুষের একটা হ্যাবিট পরিবর্তন করলে সেই মানুষটা সাকসেস হতে পারে। সেই হ্যাবিটটা কি, দ্যাট মিন্স আপনি যে বিষয়ে সফল হতে চান, কোন বিষয়টা আপনাকে সফল হতে দিচ্ছে না, এটা ফাইন্ড আউট করার পরে যদি আপনি ওইটা আপনার লাইফ থেকে এলিমেন্ট মানে বাদ দিয়ে দেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। তাই লেখক এই জিনিসটাই সুন্দরভাবে এখানে বোঝানোর চেষ্টা করছে। 2 নম্বর যে জিনিসটা দেখেন, আপনার এই মনোভাব জিনিসটা ভিন্ন। যেমন আরেকটা গল্প বলি, মানে উদাহরণ দিলে বিষয়টি একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আপনার একজন বাবার একটা মেয়ে। সাধারণত আপনারা জানেন মেয়েরা বাবাদের অনেক প্রিয় হয়। বাবারা মেয়েদের সমস্ত আবদার, সমস্ত চাওয়া পাওয়াকে কী করে,
পূর্ণতা দেওয়ার জন্যে সব করে। তো যাই হোক, একজন বাবার রাজকন্যা, সবচেয়ে আদরের দুলালি, বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স। তো বিয়ে হচ্ছে না কারণ কি? সেই মেয়েটা ছিল চরম লেভেলের বদমিজাজে। সে প্রচুর ভাঙচুর করতো, চিল্লাপাল্লা করতো। এই বদমিজাজের কারণে তার বিয়েগুলো কি হয়, ভেঙে যাচ্ছে। তো ওই যে মেয়ের বাবার একজন ক্লোজ ফ্রেন্ড ছিল, বন্ধু। তো তার একটা ছেলে ছিল, ছেলেটারও সে বিবাহিত বয়স, বিয়ে করাবে। যাই হোক, এর মধ্যে আবার মেয়েটা ছিল প্রচণ্ড সুদর্শন, সুন্দরী। তো সুন্দরী থাকাতে এখানে একটা বেনিফিট। তো যাই হোক, এখন আপনার ওই মেয়েটা কি করবে? মেয়েটা তো আপনার অটোমেটিকলি বলল যে, তাই ওই বন্ধুর সাথে দেখা হইলে মেয়ের বাবা বলতেছে যে, বন্ধু, আমার তো একটা মেয়ে আছে, মেয়েটার বিবাহ দিব। তাই ওই বন্ধু বলল, ঠিক আছে বন্ধু, আমার ছেলেরও তো বিবাহ দিব, তাহলে তোমার মেয়েটাকে আমাকে দাও। তখন ওই বন্ধুর বাবা বলল যে, বন্ধু, আমার মেয়ের তো একটা বদ অভ্যাস আছে। কী বদ অভ্যাস? আমার মেয়ে তো প্রচণ্ড রাগী এবং জিদি, ওটা আমার উপরে ছেড়ে দাও, ওটা আমি কন্ট্রোল করব। তাই যাই হোক, যে কাজ সেই কথা, বিবাহ সম্পূর্ণ হলো। হবার পরে মেয়েকে যখন বাপের বাড়ি নিয়ে আসে, অর্থাৎ এই ছেলের বাবা ছেলের সাথে বিবাহ সম্পূর্ণ করে ছেলেদের বাড়িতে নিয়ে আসে, ঢুকার পথে মানুষের বাসায় ঢুকার গেট থাকে না, সেই গেট দিয়ে ঢুকবে, পাশেই ছিল একটা ছাগল ক্ষুধার্ত, ছাগল ভ্যা ভ্যা করতেছে। এখন দেখেন, ভ্যা ভ্যা করলে ওই যে ছেলের বাবা অর্থাৎ মেয়ের শ্বশুর, সে ছাগলকে শুধু একবার বলছে যে, এই ছাগল ভ্যা ভ্যা করিস না। ফাইনালি ছাগল তো তার কথা শোনে নাই। পাশে একটা কোদাল ছিল, এক কোপ দিয়ে ছাগলের গলা আলাদা। ওই যে মেয়ে যে প্রথম আসলো, সে তো দেখে তার তো ভিতরে পুরা ভাঙচুর। আর একটু সামনে গেছে, যাওয়ার পরে দেখে যে, মনে করেন একটা ঢেঁকিতে কি করে, আপনার চাউল ভাঙে। দেখবেন সাধারণত ঢেঁকিতে চাউল ভাঙলে ঢেঁকির একটা শব্দ হয়। তো এই ছেলের বাবা বলতেছে, এই ঢেঁকি শব্দ করিস না। এখন ঢেঁকি কি তার কথা শুনবে? পাশেই ছিল একটা কুড়াল, আপনার কুড়াল দিয়ে ঢেঁকিকে চূর্ণ বিচূর্ণ করে লাকড়ি হিসাবে কি দিয়ে দিল। ওই দুইটা সিনারি দেখার পরে মেয়ে চিন্তা করলো যে, ওরে বাবারে বাবা, আমার শ্বশুরমশাই যা বলে একবার বলে, একবারেই যদি সেটা সম্পূর্ণ না হয় তাহলে ওইটা শেষ। এই যে দেখেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, মনোভাব। যাই হোক, বিয়ের 6 মাস পরে এই আপনার ছেলের ওই মেয়ের বাবা মা আসছে বেড়াইতে। আসার পরে মেয়ের তো প্রচুর প্রশংসা। ওরে বাবারে বাবা, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, এখন মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। তখন আপনার ওই মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করতেছে, বন্ধু, এমন কি করলা যে আমার মেয়ের এত প্রশংসা? পরে বলছে, আরে বন্ধু, কিছুই করি নাই, শুধু আমার একটা ঢেঁকি গেছে আর একটা ছাগল গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটাই হচ্ছে মনোভাব। তো দেখেন ভাই, লাইফে সাকসেস হতে গেলে যে জিনিসগুলা আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, ওইটাকে কেউ যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে অবভিয়াসলি, এবং ওইটাকে সে যদি বাদ দিতে পারে, স্কিপ করতে পারে, দেখবেন যে অবভিয়াসলি সে সাকসেস হবে। কেন হবে না? কারণ এই যে দেখেন, এই আপনার প্রেজেন্ট সিচুয়েশনে কী হইলে, আমাদের প্রেজেন্ট যে ওয়ার্ল্ড কাপ গেল 2026-এ, আমরা জানি স্পেনের একটা তারকা খেলোয়াড়, উনি হচ্ছে মুসলিম ইয়ামাল। তার একটা লেখা পড়লাম, সে বলছে যে, আমি যখন ছোটো ছিলাম আমার বাবা অনেক পরিশ্রম করতো এই আমাদেরকে লালন পালন করার জন্যে, কিন্তু আমার তো কিছুই করতে হয় না, আমাকে শুধু ফুটবল খেলতে হয়। তার মানে সে কি বোঝাতে চাইছে, যে আমাকে শুধু ফুটবল খেলার বাইরে আর কিছুই করতে হয় না। তার মানে ফুটবলটা আমি এমনভাবে খেলবো,
এই ফুটবলের স্কিলটা আমি এমনভাবে নিজের মধ্যে ডেভেলপমেন্ট করব যে আমি হব ওয়ার্ল্ডের সবচেয়ে সেরাদের একজন। তো দেখেন, যে কোনো জায়গায় আমি যদি সফল হতে চাই, তাহলে আমার আপনাকে কি করতে হবে, যে প্রফেশনে আসি না কেন ওই প্রফেশনের স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা প্রসেস আমাদেরকে এমনভাবে জানতে হবে, এমনভাবে বুঝতে হবে, এবং ওইটা এমনভাবে করার প্রসেসটা আমাদের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে যেন আমরা সেরাদের থেকেও সেরা হইতে পারি। এটাই হচ্ছে সাকসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস। দেখেন, আর একটা মনোভাব নিয়ে উদাহরণ দিই, যে আপনার 4টে উদাহরণ দিছি। দেখেন, মনোভাব হচ্ছে একটা মানুষের পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখেন, যে একজন মানুষ যদি আপনি চিন্তা করে যে আমার জীবনে আমি সফল হব, এটা চিন্তা করার সাথে সাথেই সফল হবার জন্যে তার ব্রেনে 101টা আইডিয়া তাকে কি করে, সাপ্লাই দেয়। আর একজন মানুষ যদি চিন্তা করে যে না, আমি জীবনে কি হইতে পারবো না, সফল হইতে পারবো না, তাহলে তার ব্রেনের যে নেগেটিভ ম্যানেজার আছে 101টা নেগেটিভ থট কি করে, সে সাপ্লাই দেয় যে আপনি এই জন্য সফল হইতে পারবেন না। আর এইখানে হাজার হাজার লোক সফল হইতে পারে নাই। দেখেন, আপনার এই লেখক আরেকটা জিনিস এখানে বুঝাইছে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে বোঝানো হয়েছে যে একটা দৌড় প্রতিযোগিতায় এখানে 9টা ব্যাংক ছিল। কয়টা ব্যাংক? 9টা ব্যাংক। এই 9টা ব্যাংকের মধ্যে শুধু একটা ব্যাংক ওই দৌড় প্রতিযোগী কমপ্লিট করতে পারছিল। কয়টা ব্যাংক? একটা ব্যাংক। কেন কমপ্লিট করতে পারছিলেন? কারণ ওই 9টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ছিল বধির। বধির মানে কি? সে কানে শুনতো না। দিস ইজ অ্যামেজিং। সে কানে শুনতো না ভাই। আর বাকি 8টা ব্যাংক তারা দৌড় প্রতিযোগিতা শুরু করছিল, কিন্তু কেউ মাঝপথে, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 3 ভাগের জায়গায় তার দৌড় প্রতিযোগিতা থামাই দেয়। কেন থামাই দেয়? কারণ আশেপাশের যারা ছিল তাদের থেকে হিউজ পরিমাণ যে নেগেটিভিটি শব্দ আসছিল, যে আরে ভাই ওইখানে কে উঠতে পারে নাই এখন পর্যন্ত, যারা গেছে সবাই মারা গেছে। তো এই কথাগুলো তাদের প্রতিযোগী থেকে আলাদা করে ফেলছিল। কিন্তু ওই যে ব্যাংক যে ছিল বধির, আসলে কানে শুনতো না, সে শেষ পর্যন্ত কি হয়, তার দৌড় প্রতিযোগিতা শেষ করে। এবং এইটা শেষ করার পরে সাংবাদিকরা তাকে কোশ্চেন করে যে এই ভাই আপনি, এই ব্যাংকে কোশ্চেন করা হয় যেটা আপনি কিভাবে করলেন। পরে সে উত্তর দেয় যে আমি তো বধির, কানে শুনি না। তো এই যে আশেপাশের মানুষের সাউন্ড আমাকে কি করছে, কান পর্যন্ত পৌঁছায় নাই, এবং আমি মনে করছি যে তারা আমাকে উৎসাহ দিচ্ছে। এটা সে আরও পজিটিভলি নিছে। থিঙ্ক অ্যাবাউট ইট। তো আপনি যদি সাকসেস হইতে চান, সবার আগে আপনাকে কি করতে হবে, এই আশেপাশের মানুষগুলোর কথাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। জাস্ট আপনার একটা মেন্টর সেট করতে হবে, আপনার একটা কোচ সেট করতে হবে। সে কে, স্পেসিফিক আপনি যে বিষয়ে সফল হতে চান ওই বিষয়ে যে ইতিমধ্যেই সফল, সাকসেস। দ্যাট মিন্স এরকম একটা লোকের সাথে যদি আপনি কমিউনিকেশন বিল্ড করতে পারেন এবং তার কাছ থেকে আপনি কোচিং এবং সাপোর্ট নিতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনিও কী হইতে পারবেন, সাকসেস হইতে পারবেন। টু দিস ইজ দ্য ফ্যাক্ট, ট্রু। দেখেন, আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে ইউরোপের অনেক কান্ট্রিতে বিশেষ করে শীতকালে তাদের পুকুরগুলোতে এমনভাবে আইস পড়ে যে আইসের পুরো হয়ে যায় আপনার, দেখা যায় যে 1 মিটার পর্যন্ত, আপনার 1 ফিট, হাফ ফিট এরকম পুরো হয়ে যায়। এবং ওই আপনার আইস বরফের উপরে বাচ্চারা কী করে, স্কেটিং করে, মানে খেলাধুলা করে। তো এরকম দেখা গেছে যে একটা, মানে 2টা বন্ধু একটা পুকুরে খেলাধুলা করতেছে। একজনের বয়স হচ্ছে 7 বছর, আর একজনের বয়স হচ্ছে আপনার 6 বছর। এরকমই হবে আর কি।
মনোভাব আর কি বোঝানোর জন্যে। তো যাই হোক, ওইখানে একটা বন্ধু মানে একটা জায়গায় আইসটা একটু কম হয়েছিল, হওয়ার কারণে সেই বন্ধুটা স্লিপ করে ওই আইসটা ভেঙে পুকুরের নিচে চলে যায়। আশেপাশে কেউ ছিল না, ইভেন শুধু একটা বৃদ্ধ লোক ছিল। সেই লোকটা একটা হুইল চেয়ারে বসা ছিল, সে বিষয়টা অবজার্ভ করতেছিল, দেখতেছিল। তাই ওই বন্ধুটা যখন চলে যায়, টু বি অনেস্ট, চলে যাওয়ার পরে সে বরফের নিচ থেকে দেখতেছিল যে আমার বন্ধুটা বেরোইতে পারেনি। পরে সে কি করছে, আপনার ওইটাকে এমনভাবে হিট করছে যে তার পাও দিয়ে ওই যে জায়গায় হিট করছে সেই বরফটা কি অটোমেটিকলি ভেঙে গেছে। তো যাই হোক, রেস্কিউ টিম, ফায়ার সার্ভিসের লোক চলে আসছে। আসার পরে, আসার আগেই ওই বন্ধুটাকে তুলে ফেলছে। তারপরে যে জায়গাটা আপনার ভাঙছে ওটা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ওই বাচ্চার ক্ষেত্রে ওই আইস কোনোভাবেই ভাঙা সম্ভব না। তাহলে ভাঙলো কীভাবে? দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। তখন ওই যে বৃদ্ধ লোক বলছে যে সে ভাঙতে পারছে এই জন্যেই তার আশেপাশে এই লোক, কোনো বলার লোক ছিল না যে তুমি এটা পারবা না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ক্যান ইউ ইমেজিন? আমরা কোনো কাজ শুরু করার আগেই আমাদের আশেপাশের মিনিমাম আমাদের পরিচিত, আরে তুই এটা পারবি না, এটা কি তোর দ্বারা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আরে ভাই, যে আমার আপনাকে বলে যে তোর দ্বারা এটা সম্ভব না, ও কি ওই কাজটা করছে? ওকে কোশ্চেন করেন। তাহলে ও আমার আপনাকে জ্ঞান দিচ্ছে। এই যে চার দোকানে বসে তো সবাই সাকিব আল হাসান হয়ে যায়, সবাই আপনার তামিম ইকবাল হয়ে যায়। আরে ভাই, এই বলটা এইভাবে মারলে 4 হইতো। আরে ভাই, কি বলে আউট হয়ে গেল, বলে কি বলো না? আরে ভাই, তুমি যদি এতই এক্সপার্ট হও, তুমি চার দোকানে কেন, তুমি তো মাঠে থাকবা। তো মেন ফ্যাক্ট হচ্ছে এটা। আপনার মানুষের লাইফে একজন মানুষ যদি সাকসেস হইতে চায়, তাহলে অবশ্যই কি করতে হবে, আশেপাশের চারপাশের যত মানুষ আছে কি করতে হবে, তাদের কথাকে গুরুত্ব দেওয়া যাবে না। জাস্ট আপনি একটা কোচ সেট করবেন, যে কোচ আপনাকে গাইডলাইন করবে। এবং অবশ্যই আপনার যে রব মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। তাহলে সে অবশ্যই আপনাকে কি করবে, সাকসেস এবং সফলতা দান করবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট। তো দেখেন, মনোভাব নিয়ে তো অনেক কথা বললাম। তা ফাইনালি হচ্ছে, একজন মানুষ সে সফল হতে চাইলে তার মনোভাবকে পরিবর্তন করতে হবে। একজন মানুষ যদি তার মনোভাব পরিবর্তন করতে পারে, অবভিয়াসলি সে তার লাইফে কী হতে পারবে, সাকসেস হতে পারবে। দিস ইজ ইম্পর্টেন্ট। সাকসেসের কোনো শর্টকাট ফর্মুলা নাই। সাকসেসের মেন ফর্মুলা হচ্ছে আপনি একটা গোল সেট করবেন, ওই গোল বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এর বাইরে আর কোনো শর্টকাট নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মনোভাব পরিবর্তন করলে মানুষ তার জীবন পরিবর্তন করতে পারে। দিস ইজ ট্রু। এই জন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই নিজেদের মনোভাবটা পরিবর্তন করতে হবে। পারবো না ইনশাল্লাহ? অবশ্যই। 2 নম্বরে সে যেটা বলছে, 2 নম্বর পয়েন্টটা যেটা নিয়ে আলোচনা করছে, এটা একটু বলি। অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করছে। তার মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছিল আপনার এখানে দেখেন, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছে। এখানে আপনার আমাদের অপারেটিং সিস্টেম বা মাইন্ড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে, আমাদের অপারেটিং সিস্টেম। তারপরে মন ও মস্তিষ্কের ক্ষমতা, এটা লিখছে 93 পৃষ্ঠায়। দিস ইজ দ্য পিক এবং অনেক গুরুত্বপূর্ণ। মানে মন এবং মস্তিষ্কের ক্ষমতা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আসলে আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো। তারপরে মনোভাব তৈরিতে কাজের পরিবেশ। দেখেন, অবশ্যই আমি আপনি যে জায়গায় কাজ করি না কেন, ওই কাজের পরিবেশের উপরে কি হয়, আমাদের মনোভাব অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়। তারপরে জীবনের অভিজ্ঞতা এবং আমাদের মানসিকতা, এই দুইটা একটা মানে মিলবন্ধন আছে। যে আপনার এই
মনোভাব তো এই কি বলে জীবনের অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা ও আমাদের মানসিকতা, মানে অভিজ্ঞতার উপরে কি হয় আমাদের অনেক সময় মানসিকতা তৈরি হয়। তারপরে এখানে আর একটা জিনিস, মানসিক বিকাশে 8টি ধাপ, এটা অনেক বড়, এটা মনের অদৃশ্য শিকল। এই মানে এইটা যদি আপনি পড়েন যে মনের অদৃশ্য শিকল, কারণ একটা মানুষ, এই অধ্যায়টা আমি পড়ে যেটা বুঝতে পারছি যে একটা মানুষ আপনার সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সে নিজে। একটা মানুষ সে সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সে নিজে। আপনি বিশ্বাস করেন যে মানুষ যদি সফল হইতে চায় এবং নিজে থেকে সে যদি চেষ্টা করে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তাকে কি করে অসফল বানায়। এখন সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? মন মানসিকতা তৈরি করতে হবে না? প্রপার পরিকল্পনা থাকতে হবে না? আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে না? আপনার কঠোর পরিশ্রম থাকতে হবে না? আপনার বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে হবে? কয়জন পারে? কয়জন এই বিষয়ে বদ্ধপরিকর হয়? এইটাই, মানে এইটা পড়লে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার মনের অদৃশ্য শিকল, এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, মানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন দেখেন একটা হাতি, আমরা জানি, মনে করেন একটা হাতি কে কি করা হয় ছোটবেলায়, আপনার সার্কেসের হাতি তো আমরা সবাই দেখছি, যে এমনও ঘটনা আছে যে আপনি সার্কেসে প্যান্ডেলে আগুন লাগছে, সব প্রাণী বেঁচে গেছে এক্সেপ্ট হাতিটা আগুনে পুড়ে মারা গেছে। দেখেন একটা হাতির বাচ্চাকে কি করা হয় ছোটবেলায়, সেই বাচ্চার শক্তির থেকে দ্বিগুণ শক্তিতে একটা খুঁটাতে বেঁধে রাখা হয়। সেই ছোটবেলায় হাতিটা কি অনেক চেষ্টা করে, অনেক লাফালাফি করে, ফাইনালি সে কি সেই বাঁধন থেকে বেরোইতে পারে না। আস্তে আস্তে বড় হয়, বড় হবার একটা পর্যায়ে সেই হাতিটা যখন বড় হয়, এই যে তার মনের অদৃশ্য শিকল যখন তৈরি হয়, দেখবেন একটা হাতি যা সার্কেসে একটা সামান্য একটা খুঁটি গেড়ে, মানে ওই খুঁটির উপরে একটা রশি একটা গিট্টি দিয়ে রাখে, আর 3 ফুটের একটা দাগ দেয়া হয়। ওই দাগের বাইরে কি হয়, সে হাতিটা বেরোয় না। কেন? কারণ ওই যে মনের অদৃশ্য শক্তি, সেটা কি, যে আমি তো ছোটবেলায় অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরেও কি আমি এটা তুলতে পারি নাই, এখনো মনে হয় আর এটা আমার পক্ষে তোলা সম্ভব না। দিস ইজ দ্য ফ্যাক্ট। দেখেন আমরা আমাদের মনের অদৃশ্য সকল শক্তিতে কি বন্দী। তো এই মনের অদৃশ্য শক্তির ব্যারিয়ার আমাদেরকে ভাঙতে হবে যদি আমি আপনি লাইফে সাকসেস হয়ে যেতে চাই। বিলিভ মি, বিশ্বাস করেন, এই যে ভিডিও বানানো এটা কোনো চারটেখানি কথা না। একটা ভিডিও বানানো 1 ঘন্টা, মানে একটা রুমে একটা সাবজেক্ট নিয়ে, মানে ক্যামেরার সামনে কথা বলা, কারণ মানুষ তো ফালতু কথা শুনবে না। মানুষকে আপনার দেখবেন, একজন মানুষ যখন একটা ভিডিও দেখে, যারা ভিডিও ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি করে চেষ্টা করে প্রত্যেকটা আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট কথা এখানে তুলে ধরার জন্য। যদি কোনো প্রকার একটু বোরিং আলোচনা আসে, তাহলে মানুষ কি করে সেই ভিডিও থেকে স্কিপ করে। কিন্তু পৃথিবীতে আপনি কয়জন পাইবেন যে একটা মোটিভেশনাল ভিডিও দেখার পরে সে সাকসেস হয়ে গেছে? একজনও পাইবেন না। দ্যাট মিন্স ভিডিও আপনাকে সফলতা দেবে না, কিন্তু ভিডিওতে যে জিনিসগুলো বলা হয়, এই জিনিসগুলো আপনি যদি আপনার লাইফে অ্যাপ্লাই করে এখান থেকে বেনিফিট নিতে পারেন, তাহলে সেইটা আপনার লাইফে সাকসেস দেবে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন মনের অদৃশ্য শিকল হচ্ছে এটা। এই জন্যে আপনার আমার অনেক সময় আসি যে আমরা নিজেরাই কি করি, নিজেদেরকে সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসাবে বটন লেগ বানায় রাখি। যদি আপনি নিজেই নিজের বটন লেগ হন, তাহলে আপনি কিভাবে সাকসেস হবেন? সবার আগে আপনাকে কি করতে হবে, নিজের বটন লেগ থেকে বেরোইতে হবে। বুঝতে পারছেন? আমার ঘুমানোর সময় হয়ে গেছে। যাই হোক, আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আজকের ভিডিও শেষ। তারপরে আপনার
পরের যে বিষয়টা আমার অনেক ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আপনার আমাদের অপারেটিং সিস্টেম বা মাইন্ড, এটা নিয়ে একটু আলোচনা করার পরে ইনশাল্লাহ আজকে ভিডিও শেষ করব। আমি অত্যন্ত গরিব মানুষ, ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর মেন পারপাস হচ্ছে পরিচিতি। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি যে একটা সময় আসবে যে মনে করেন আমার ভিডিও বানানোর একটা আলাদা রুম থাকবে, আলাদা ডেকোরেশন থাকবে, অনেক। এখন অনেকে চিন্তা করতে পারে যে আপনার এই বসার চেয়ারটা ঠিক নাই, আপনার এই মোবাইলটা চেঞ্জ করতে হবে, আপনার সাউন্ড সিস্টেম ঠিক নাই, তারপরে আপনার যে ভিডিও বানানোর যে ভয়েস নয়েস এগুলো সব ঠিক করতে হবে। একদিন হবে ইনশাল্লাহ। কারণ মানুষ তো বিগিনার, মানে পরন্ত বিগিনার, মানে শুরু থেকে তো আসলে সব কিছু পারফেক্টলি হয় না, আমারও হবে না। তো যাই হোক, আমাকে যারা সাপোর্ট করেন, আমার কথাগুলোকে যারা শোনেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই অসংখ্য। কারণ দেখেন, পৃথিবীতে আপনি একদিন আসছি, সবাইকে চলে যেতে হবে। বাট মেন ফ্যাক্ট হচ্ছে চলে যাবার পরে আপনাকে কয়জন মনে রাখবে। অন্তত কিছুদিন যেন বেঁচে থাকা যায়, সেই প্রচেষ্টাই আর কি ইনশাল্লাহ। আর আমার জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়ার পাশাপাশি মৃত্যুর পরেও যেন আল্লাহ পাক জান্নাত দান করে, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট জীবনের। আজকে প্রচুর পরিমাণে জার্নি করছি, ক্লান্ত। হ্যাঁ, লাস্টে একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, এটা আমি একটু পড়লে বুঝতে পারবেন যে বইটার প্রত্যেকটা ওয়ার্ড আসলে কতটা ইম্পর্টেন্ট। সাফল্য বলতে আমরা সাধারণত পেশা জীবনের সাফল্যকেই বুঝি। ভালো চাকুরি, প্রতিষ্ঠিত ব্যবসা, উঁচু পদমর্যাদা, অর্থ, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি। কিন্তু অর্থবহ সাফল্য বলতে শুধু পেশাগত অর্জন বা স্বীকৃতিই নয়, বরং পারিবারিক, সামাজিক, শারীরিক, মানসিক এবং আর্থিক সমৃদ্ধিকেও বোঝায়। দিস ইজ ট্রু। এমনকি পেশা জীবনের সাফল্যর অন্যতম প্রধান পূর্বশর্ত হচ্ছে সামগ্রিক সাফল্যর বুনিয়াদ। সমাজ, সংসার, বিসর্জন এবং শারীরিক, মানসিক ও আর্থিক দিককে জনাঞ্জলি দিয়ে অর্জিত পেশাগত সাফল্য অসম্ভব ও অর্থহীন। এই বইয়ে পেশাগত সাফল্যর অবাধ্য, অনিবার্য, প্রমাণিত সব মূলনীতি, যোগ্যতা, উপায় এবং উপকরণ নিয়ে বিস্তারিত কথা বলবো। অর্থবহ সাফল্যর মূলনীতি নিয়েও আলোচনা করব। তা লেখক আসলে এটা বোঝানোর চেষ্টা করছে, মানে লাস্ট যেটা বলছে আপনার এখানে আর একটা জিনিস দেখেন কতটা ইম্পর্টেন্ট। আপনার সাফল্যের জন্যে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। প্রয়োজন সাফল্যর মূলনীতি অনুসরণ করা। প্রয়োজন সাফল্যর অদম্য ইচ্ছা, আগ্রহ, ধৈর্য এবং নিরলস প্রচেষ্টা। এটা গুরুত্বপূর্ণ, নাহলে তো আমরা সফল হতে পারবো না। সফল হওয়ার সব উপকরণ আমাদের হাতের নাগালে। আপনি যেই হন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, সাফল্য ও সম্ভাবনার দুয়ার আপনার সামনে খোলা। আমরা নিজেরাই সাফল্যের জন্য অবাস্তব সত্য আরোপ করি। বড় ইউনিভার্সিটির ডিগ্রি বা না থাকলে, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ না হলে, বড় অঙ্কের পুঁজি না থাকলে বা রবীন্দ্রনাথের মতো মেধাবী না হলে জীবনে বড় কিছু হওয়া সম্ভব নয়। এই ভাবনাগুলো একেবারেই অযৌক্তিক, অমূলক বা ভিত্তিহীন নয়। তবে বাস্তবতার চেয়েও এসব সত্য আমাদের অবচেতন মনের কল্পিত বিশ্বাস। আইবিএ ডিগ্রি বা আইএসবি এর পরীক্ষার উত্তীর্ণ হওয়াটাই সাফল্য। তার জন্য সাফল্যর নীতিমালা অনুসরণ করতে হয়েছে। বিসিএস বা চাকরির পরীক্ষা নেওয়া হয় বিশেষ কাজে একজন প্রার্থীর উপযোগ্যতা যাচাইয়ের জন্য। নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে
সে সুনির্দিষ্ট কাজটি আপনার জন্য নয়, অথবা একটা বড় কোম্পানি তাদের টিমের ঘাটতি পূরণ করতে সক্ষম এমন কাজকে খুঁজছেন। আপনাকে না বলার মানে হতে পারে তাদের টিমে এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই। দেখেন এখানে লেখক আরেকটা জিনিস বুঝাইছে, অনেক ইম্পর্টেন্ট। চায়ে লবণের প্রয়োজন হয় না। কেন খাবো? আমি ভিডিও বানানো শেষ, 1 মিনিট আইতে যাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি ঘুমাও, বাবু ঘুমাইছে? ঠিক আছে। চায়ে লবণের প্রয়োজন হয় না, এ কথাটার মানে লবণ অপ্রয়োজনীয় নয়। লবণ যে খাবারে প্রয়োজন, সে খাবারে লবণের বিকল্প নেই। খাবার স্যালাইন কত লাখ প্রাণ বাঁচিয়েছে তার হিসাব নেই, কিন্তু লবণ ছাড়া খাবার স্যালাইন তৈরি হবে না। আপনাকে যেখানে প্রয়োজন সেখানেও আপনার বিকল্পের মাত্র আপনি। আপনাকে তাই আপনার উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে। পৃথিবীতে আপনাকে যেখানে প্রয়োজন সেখানেও আপনার বিকল্প একমাত্র আপনি। আপনাকে তাই আপনার উপযুক্ত জায়গা খুঁজে নিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। দেখেন লাস্টে এখানে সাফল্যের অনেকগুলো ধারা বলছে, তার মধ্যে একটু বলি। 8 বছর বয়সে সাফল্য মানে বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারা। হ্যাঁ, 8 বছরে একটা বাচ্চা যেখানেই যাক সে বাসায় আসতে পারবে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে পারা। 18 বছর বয়সে সাফল্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া। 18 বছর বয়স হইলে সাধারণত আমরা চাই যে আমাদের ড্রাইভিং লাইসেন্স, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে গাড়ির লাইসেন্স থাকুক। 35 বছর বয়সে সাফল্য হতে পারে অর্থ উপার্জন, ইম্পর্টেন্ট। 35 বছরে আপনাকে ধনী হইতে হবে, ইম্পর্টেন্ট। 45 বছর বয়সে যৌবন ধরে রাখতে পারা, গুড। মানে লেখক দেখেন কত দামি কথা বলছেন। 45 বছরে আমাদের সব কিছু আছে, কিন্তু যৌবন ধরে রাখতে পারা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 65 বছর বয়সে সাফল্য হচ্ছে রোগমুক্ত সুস্থ শরীর, অবশ্যই। 60-এর পরে, 40-এর পরেই তো মানে সুস্থ থাকার জন্যে চ্যালেঞ্জ। 85 বছর বয়সে সাফল্য মানে আবার বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারা, সেই 8 বছর আর 85। এক এক বয়সে, এক এক সময়, এক এক পরিস্থিতিতে এক একজন মানুষের চাওয়া এক এক রকম হবে। লাস্টে যে জিনিসটা বলি সেটা হচ্ছে আপনার অহংকার। আমি আপনি কখনোই কি হব না, অহংকার করব না। অহংকারী মানুষ কখনোই কি হইতে পারবে না, সফল হইতে পারবে না। দেখেন লেখক এখানে কত সুন্দরভাবে, আমি একটু আপনাদের শোনাই। অহংকার, আত্মসম্মানবোধ আর অহংবোধের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে। আত্মসম্মানবোধ হচ্ছে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা এবং তা অতিক্রমে নিজের সামর্থ্যের উপর আস্থা। নিজের ভুলগুলোকে অনুমোদন দেয়া এবং সংশোধনের চেষ্টা অব্যাহত রাখা। নিজের না জানাকে মেনে নেয়া এবং জানার চেষ্টা চালিয়ে যাওয়া। অহংবোধ হচ্ছে নিজের দুর্বলতা, অক্ষমতা এবং সীমাবদ্ধতাকে অস্বীকার করা। রাইট। একজন অহংকারী মানুষ নিজের দুর্বলতা কখনোই স্বীকার করে না, নিজের অক্ষমতা কখনোই সে স্বীকার করে না, এবং নিজের সীমাবদ্ধতাকেও সে কী করে না, স্বীকার করে না। সে সব জানতা শমশের হইতে চায়। আমি এক্সপার্ট, মানে আমি সব জানি, সব উপরায় ফেলতে পারি। রোগের আপনার এই তারপরে হচ্ছে অবজ্ঞা এবং সীমাবদ্ধতা থেকে দৃষ্টি সরিয়ে রেখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা, সবচেয়ে ইম্পর্টেন্ট। নিজের অবজ্ঞাকে অবজ্ঞা করা, এই দুর্বলতা, অক্ষমতা, অবজ্ঞা এবং সীমাবদ্ধতা থেকে নিজের দৃষ্টি সরিয়ে রেখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা। রোগীর চিকিৎসার পরিবর্তে রোগকে অস্বীকার করে নিজেকে সুস্থ দাবি করা। আমরা সবাই জানি অহংকার পতনের মূল। আমরা সবাই জানি যে অহংকার পতনের মূল। এই জন্য আমরা অহংকারী হব না। কেন? কারণ অহংকারীকে আল্লাহ পাক নিজেও পছন্দ করেন। আজ হোক
কাল হোক, অহংকারের অহংকার ধুলায় মিলবে। একটা ভবনের ভিত্তি না থাকলে তা ধসে পড়বে, এবং সেই ভিত্তিহীন ভবন যত উঁচু হবে বিপদ ও ক্ষতির সম্ভাবনা তত বেশি হবে। ইগো বা অহংকার হচ্ছে ভিত্তিহীন ইমারত, যা ভেঙে পড়তে বাধ্য। অহংকার মানুষের সুমধুর আদর্শকে এতিম করে তোলে। মানুষের কাছে শুধু অহংকারই তখন প্রতিফলিত হয় এবং ব্যক্তির সকল গুণাগুণ তখন ঢাকা পড়ে। তাই অহম্বোধ পরিহার করতে হবে, প্রতিনিয়ত আত্ম উন্নয়নের কাজ করতে হবে। কত গুরুত্বপূর্ণ একটা কথা দেখছেন। যেমন একটা ইমারত অর্থাৎ একটা বিল্ডিংয়ের যদি আপনার পিলারই না থাকে, তাহলে সেটা কোন ভিত্তির উপরে দাঁড়ায় থাকবে, সেটা অটোমেটিকলি ভেঙে পড়বে। তো একজন মানুষের অহংকার হচ্ছে প্রত্যেকটা মানুষের সাকসেসের ক্ষেত্রে সেই পিলারবিহীন ইমারত। তাই অবশ্যই আমরা অহংকার পরিহার করব। অহংকারীকে আল্লাহ পাক নিজেও পছন্দ করে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই মনোভাব পরিবর্তন করার মাধ্যমে আমরা যেন জীবন পরিবর্তন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং সুস্থ জীবন দান করেন এবং সকল প্রকার দুনিয়াবি বিপদ আপদ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।